উচ্চ মাধ্যমিক 2025 5 তারিখ 5ই মার্চ বুধবার ইংরেজি বিষয়ের পরীক্ষা। এই মুহূর্তে ইংরেজি বিষয়ের বিশিষ্ট শিক্ষক সুকান্ত বর্মনকে আমরা সঙ্গে পেয়ে গিয়েছি। উচ্চ মাধ্যমিক 2025 ইংরেজি বিষয়ে চেষ্টা করব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বেশ কিছু শেষ মুহূর্তের ইংরেজি বিষয়ে টিপস তুলে ধরতে। নমস্কার। যারা এবছর 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সবার জন্য শুভকামনা জানিয়েই আজকের এই সাবজেক্ট বিষয়ে আমার যে বিষয় ইংরেজি, সেই বিষয়ে কিছু কিছু যে জায়গাগুলো আলোচনা করলে আমার মনে হয় ছাত্রছাত্রীদের অনেকটা সুবিধে হবে পরীক্ষা দিতে, পরীক্ষায় নম্বর বাড়ানোর ক্ষেত্রে, সেই বিষয়ে আলোকপাত করব। তো মাস্টারমশাই, বাংলা মিডিয়ামে যারা পড়ে তাদের ক্ষেত্রে তো ইংরেজি ভীতি একটা, বিশেষ করে গ্রামীণ এরিয়াগুলোতে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? দেখুন, গ্রামের বা শহরের বিষয়ে আমরা আলাদা করে যদি দেখতে চাইছি না, গ্রামের প্রচুর মেধা আছে, গ্রামের স্কুলগুলোতেও প্রচুর মেধাবী ছেলেমেয়ে পড়াশোনা করে। এটা ঠিক, ইংরেজি বিষয়ের প্রতি একটা ভীতি, কোথাও একটা ল্যাক অফ কনফিডেন্স, এই জায়গাগুলো আছে। আমরা বছরের পর বছর ছেলেমেয়েদের মধ্যে, যেহেতু ছেলেমেয়েদের সাথে, কোমলমতি ছেলেমেয়েদের সাথে আমাদের প্রতিদিনের যোগাযোগ, প্রতিদিনের ইন্টারাকশন, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এটা ফেস করতে হয়। কিন্তু এই জায়গাটা সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে। আমি ছাত্রছাত্রীদের বলবো, ইংরেজি একটা ভাষা, অন্যান্য ভাষার মতো ইংরেজি একটা ভাষা, মাতৃভাষা। যেমন জাস্ট কয়েকদিন আগে 21 তারিখ আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়ে গেছে। আমাদের প্রত্যেকটি মাতৃভাষাকে যেমন সম্মান করব, শ্রদ্ধা প্রদর্শন করব, পাশাপাশি কাজের ভাষা হিসেবে ইংরেজি ভাষা শেখা আজকের দিনে অত্যন্ত জরুরি। এই ভীতি যে আছে আপনি বলছেন, নিঃসন্দেহে সেই ভীতিটা দূর করার জন্য আমি বলবো, ছোটবেলা থেকেই ছেলেমেয়েরা যদি যেভাবে করে বাংলা ভাষা শিখেছে, তার মাতৃভাষা শিখেছে, রপ্ত করেছে, ঠিক সেইভাবে অত গ্রামারের ঘোর প্যাচে না গিয়ে এই জায়গাগুলির প্রতি ওরা ভয় পেয়ে যায়, এত কিছু। আসলে তা না, বাংলাটা যেভাবে খুব সহজভাবে, একেবারে সহজ উপায়ে শিখেছে, তা রপ্ত করেছে, ঠিক একইভাবে ইংরেজিটা এটা যদি করতে হয়, ইংরেজি ভাষাকে রপ্ত করতে হয়, তাকে ওই বাংলা যেরকমভাবে পড়াশোনা করেছে ছোটবেলায়, ইংরেজিতেও ছোট ছোট বই বয়স অনুপাতে, একটা ধরুন 5-এর বাচ্চা, সেক্ষেত্রে ছোট ছোট পঞ্চতন্ত্র, হিতোপদেশের যে ইংলিশ ভার্সনের গল্প বইগুলো আছে সেগুলো পড়বে, তাদের একাডেমিক সিলেবাসের যে টেক্সটগুলো আছে সেগুলো ফুটিয়ে পড়বে। মোট কথা, এই মুহূর্তে প্রথম পর্বে সুকান্ত বর্মন মাস্টারমশাইয়ের কাছ থেকে যে তথ্যটি উঠে এলো তা হচ্ছে, পরীক্ষার্থীদের, উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের যদি কারো ইংরেজি ভীতি থাকে, তাহলে এই মুহূর্তে ইংরেজি ভীতিটাকে সরিয়ে রাখতে হবে মন থেকে। আমরা আসছি বিস্তারিত। নম্বর বিভাজন কিভাবে বলবেন? হ্যাঁ, ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা যেহেতু পরীক্ষা খুব দোরগোড়ায়, ছাত্রছাত্রীরা সবাই জেনেই গেছে, তবুও আর একবার তাদের মনে করিয়ে দিই, নম্বর বিভাজন ইংরেজি পরীক্ষার টোটাল 100 নম্বরের হয়। এখন এই 100 নম্বরের মধ্যে ওরা ইতিমধ্যেই বিভিন্ন যে স্কুলেই পড়ে, বিভিন্ন স্কুলে তারা 20 নম্বরের পরীক্ষা দিয়ে দিয়েছে, অর্থাৎ প্রজেক্ট তারা জমা দিয়ে দিয়েছে, অর্থাৎ 80 নম্বর বাকি থাকছে। এই 80 নম্বরের ওপর কিন্তু রিটেন টেস্টটা হবে, লিখিত পরীক্ষাটা হবে। সেখানে নম্বর বিভাজন যদি জানতে হয়, আমরা জানি এদের 4টে গল্প আছে, প্রোজ আছে 4টে, পোয়েট্রি আছে 4টে, একটা ড্রামা আছে। এই 4টে পোয়েট্রি, 4টে প্রোজ এবং একটা ড্রামা, এখান থেকে ওই প্রোজ এবং পোয়েট্রি, গল্প এবং কবিতাগুলো থেকে এমসিকিউ, এসএকিউ, অর্থাৎ এমসিকিউ গল্প থেকে, অর্থাৎ প্রোজ থেকে 4টে থাকবে, এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যেগুলো, একইভাবে কবিতা থেকে, পোয়েট্রি সেকশন থেকেও 4টে এমসিকিউ আনসার করতে হবে, এবং নাটক যেটা আছে, ড্রামা, প্লে, সেখান থেকেও 4টে এমসিকিউ আনসার করতে হবে। এটা হলো এমসিকিউ। আর এসিকিউ এর ক্ষেত্রে ছেলেমেয়েদের বলবো, তোমরা ইতিমধ্যেই জানো, তবুও মনে করাচ্ছি, প্রোজ থেকে 4টে এসিকিউ করতে হবে, শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন যেগুলোকে আমরা বলছি। পোয়েট্রি থেকেও 4টে আনসার করতে হবে, কিন্তু খুব সুবিধা হচ্ছে, মানে 8টা অপশান থাকবে, অল্টারনেটিভ 8টা, তার মধ্যে ইউ হ্যাভ টু অ্যাটেন্ড অনলি 4। কবিতা থেকে, গল্প থেকে, নাটক থেকে কোনো এসিকিউ করতে হবে না। এবার লং আনসার টাইপ কোয়েশ্চেন যেগুলোকে আমরা বলছি, বড় প্রশ্ন বলে ছেলেমেয়েরা যেগুলোকে বলে,
সেক্ষেত্রে গল্প থেকে প্রোজ যেগুলো আছে এই 4টে থেকে 2টো অ্যাটেন্ড করতে হবে, 4টে থেকেই কোয়েশ্চেন থাকবে। একইভাবে পোয়েট্রি সেকশন থেকে 2টো অ্যাটেন্ড করতে হবে, 4টে থাকবে। আর ড্রামা থেকে 1টা অ্যাটেন্ড করতে হবে, ক্যারিং 6 মার্কস। প্রত্যেকটা কোয়েশ্চেনে 6 মার্কস থাকবে লং আনসার টাইপ কোয়েশ্চেনের ক্ষেত্রে। আচ্ছা, এবার আর গ্রামার সেকশন, আনসিন সেকশনে থাকবে হচ্ছে 10 নম্বর। সেখানে 4টে ট্রু ফলস থাকবে এবং যে 3টে কোয়েশ্চেন 2 নম্বরে, সেক্ষেত্রে সেটা ওই একটু ডেসক্রিপটিভ, একটু হয়তো লিখতে হবে, 2 নম্বরে কোয়েশ্চেন থাকবে। আর 10 নম্বর গ্রামার আর 10 নম্বর রাইটিং থাকবে। আমি পরে বিস্তারিত বলছি যে আপনি নম্বর বিভাজন বললেন, ঠিক আছে। তো টেক্সট বা সিন যেটাকে আমরা বলি, সেক্ষেত্রে 4টে থাকে প্রোজ, তাই তো? 4টে প্রোজ ওদের সিলেবাসে আছে। মাইন্ডস্কেপ যে বইটা আছে সেখানে 4টে প্রোজ। এবার আমি আপনার কাছ থেকে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ঠিক এরকম একটা বার্তা চাইছি যে যে কোনো একটি প্রোজ থেকে জাস্ট তারা ঠিক শেষ মুহূর্তে যদি কারো দেখে নেবার প্রয়োজন থেকে থাকে, তাহলে কোন দিকগুলোতে কিভাবে সে পরীক্ষার্থী একটু নজর দিতে পারে আর কি। এমসিকিউ এসিকিউ তাদের বই তো খুঁটিয়ে পড়তেই হয়েছে, এতদিন পড়তেও হবে। এবং বিশেষ করে সমস্যাটা যারা ছেলেমেয়েরা ফেস করে, ওই কমন যে আশাটা করে, সেটা মূলত বড় প্রশ্নের ক্ষেত্রে লং আনসার টাইপ কোয়েশ্চেন আমি যেগুলো বললাম। সেক্ষেত্রে 4টে প্রোজের মধ্যে যে ফার্স্ট যেদের গল্পটা আছে, দ্য আইজ হ্যাবিট, বন্ডের লেখা, সেখান থেকে স্পেসিফিক কতগুলো নোটকে যদি আমরা একটু দেখে যাই এবং সেগুলো কমনও পেয়ে যেতে পারে, সেই তারা সারা বছর বিভিন্ন সেই গল্পে বিভিন্ন লাইন, বিভিন্ন প্রেক্ষাপট থেকে তারা তৈরি করেছে নোটস। ছেলেমেয়েরা আমি আশা করব তারা প্রিপেয়ার অলরেডি নিজেদের করেছে। তবুও শেষ মুহূর্তে আমি বলবো কয়েকটা যদি আমরা একটু প্রোজের ফার্স্ট যে প্রোজটা আমি ফার্স্ট মেনশন করেছি, দ্য আইজ হ্যাবিট থেকে, যেমন একটা লাইন আছে, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, শেষের দিকে সেই লাইন, রিগার্ডিং দিস লাইন কিছু কোয়েশ্চেন হতে পারে। কি বল, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। তারপরে যেমন মাঝখানে একটা কথা আছে, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, অথবা এই এরকম লাইনের পাশাপাশি থাকতে পারে, ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। এই লাইনগুলো তৈরি করতে পারো তোমরা। আর একটু শেষের দিকে যদি আমরা যাই গল্পের, সেক্ষেত্রে দেখি, শি হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। এই লাইনটিকে গুরুত্ব দিয়ে পড়বে। আর লাস্ট একটা বলতে পারি, সেটা হচ্ছে, দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রক ইনটু মাই রিভারি। এই পার্টিকুলার যে 4টে লাইন বললাম, এই 4টে লাইন কেন্দ্রিক যে কোয়েশ্চেনগুলো হয়, তোমরা খুব ভালোভাবে এই 4টে লাইন শেষ মুহূর্তে একটু ভালো করে প্রিপেয়ার নিজেদের করে যাবে প্রথম গল্পের ক্ষেত্রে। তো দ্বিতীয় গল্প আলোচনা করবো। হ্যাঁ, বলুন। একইভাবে অন্য যদি প্রথমেই বলেছি 2টো ব্রড নোট আনসার করতে হবে গদ্য থেকে। সেক্ষেত্রে যদি আরেকটা যদি করতে চায়, সেক্ষেত্রে থ্যাংক ইউ ম্যাম বলে একটা এদের গল্প আছে। সেক্ষেত্রে স্ট্রং রুটস বলে একটা গল্প আছে। যেমন স্ট্রং রুটস থেকে পার্টিকুলার কয়েকটা কোয়েশ্চেন এদের জন্য বেশ ইম্পর্টেন্ট। এপিজে আব্দুল কালামের লেখা ওই আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, এই লাইনটা থেকে ডিসক্রাইব কালামস চাইল্ডহুড, সেটা কোয়েশ্চেন হতে পারে। ওখানে একটা লাইন আছে, ওই দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল, এই লাইনটাকে দেখতে পারে খুব মনোযোগ দিয়ে। এবং কালামের যে রুটিন, ডেইলি যে রুটিন ছিল, ওই কেন্দ্রে একটা লাইন আছে, দিস রিমাইন্ড হিজ রুটিন, এবং ডট ডট থাকলো। এই লাইনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করবার ক্ষেত্রে, এবং করেও থাকে। এবং এবছরের জন্য এই লাইনটা বেশ ইম্পর্টেন্ট। অর্থাৎ স্ট্রং রুটস থেকে এপিজে আব্দুল কালামের আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, এই লাইনটা ভালো করে পড়লে তোমরা এতে করে কালামস আর্লি চাইল্ডহুডটা জেনে যাবে, ওই আনসারটাও অ্যাটেন্ড করতে পারবে। দেন হি আনসার্ড ইন আ লো ডিপ ভয়েস, সেই জায়গাটা একটু আলোচনা ভালো করে একটু দেখে যাবে। ওই যখন কালাম তার বাবাকে কোয়েশ্চেন করেছে, হোয়াট ইজ দ্য রিলিভেন্স অফ প্রেয়ার, তার বাবা যে উত্তরগুলো দিত, কিংবা যখন ছোট কালাম যখন তার বাবাকে কোয়েশ্চেন করেছে যে বাবা আমায় এসব বলছো, যে ফান্ডামেন্টাল যে জীবনের যে গল্পগুলো সে বলছিল, যে ভ্যালুজ, যে মোরালিটির কথাগুলো তার বাবা তাকে বলতেন, তখন যদি পাল্টা যখন ছোট কালাম বুঝতে পারতেন না হোয়াট ইজ দ্য রিলিভেন্স অফ প্রেয়ার, তখন তিনি যখন বাবার কাছে ব্যাখ্যা চাইতেন, তার বাবা যে উত্তর দিতেন, সেক্ষেত্রে যে রিপ্লাই দিয়েছেন বাবা, দেন হি আনসার্ড ইন আ লো ডিপ ভয়েস, এই জায়গা থেকে কোয়েশ্চেন করতে পারে। আরো ইম্পর্টেন্ট একটা লাইন আছে, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। ওই যে লাইনটা কালামের বিখ্যাত লাইন, আমরা বিভিন্ন জায়গায় লেখা দেখি, এই লাইনটাও থেকেও কোয়েশ্চেন হতে পারে। আচ্ছা, এই যে আপনি 2টো প্রোজের ক্ষেত্রে যেটুকু আলোচনা করলেন, এখানে যদি আমি এভাবে ঠিক একটা প্রশ্ন করি, একদম শেষের সারির কাউকে কাঁচা, কাউকে ভালো না বলে, আমি যদি ধরি যে
একজন ছাত্র, একজন পরীক্ষার্থী যে পরীক্ষার হলে বসে সেখানে তার যে প্রিপারেশন ছিল কোনো একটা পোজের ক্ষেত্রে, ওই যে কমন পায়নি, এমন একটা কোশ্চেন এসছে যে সে ঠিক বুঝে উঠতে পারছে না কি আনসার লিখবে, সেক্ষেত্রে সহজভাবে তাকে সে ছেড়ে দিলে তো নম্বরই পেল না। একদম। অথচ অ্যাটেন্ড করে বা একটু কাজ দিয়ে গেলেও তো কিছু নম্বর পেলেও পেতে পারে বা কারেক্ট হতেই পারে। সেক্ষেত্রে একটু টিপসটা যদি দেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বলবো এই মুহূর্তে কোনো টেনশন নিতে না। সারা বছর তোমরা পড়াশোনা করেছো, কেউ কম করেছো, কেউ একটু ফাঁকিও দিয়েছো, তা সত্ত্বেও এই মুহূর্তে প্রথম কাজ নিজের শরীর সুস্থ রাখা, নিজের মনকে সুস্থ রাখা। অর্থাৎ তুমি যদি এখন টেনশন নিয়ে ফেলো, সেক্ষেত্রে তোমার এসব যদি ভাবতে থাকো কেমন রেজাল্ট হবে, ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারবো কিনা, ইংরেজি নিয়ে পড়তে পারবো কিনা, এই দুশ্চিন্তাগুলো তোমার যদি এই মুহূর্তে গ্রাস করে, রেজাল্ট ভালো করা খুব মুশকিল হবে। এমন যদি দেখা যায় পরীক্ষার হলে একটা কোয়েশ্চেন তুমি নিশ্চয়ই পড়েছো, গল্পটা তুমি লাইনটা জানো, এই গল্পের লাইন তুমি প্রেক্ষাপটটাও জানো, কোনো কারণে তোমার মাস্টারমশাইয়ের কাছে যেখানে পড়তে বা তোমরা হয়তো নিজেরাও পড়তে সেই লাইনটা সেইভাবে প্রিপেয়ার করোনি ব্রড নোট হিসেবে প্রেজেন্ট করবার ক্ষেত্রে, সেক্ষেত্রে বলবো শান্ত মাথায় ওই মুহূর্তে লাইনটাকে নিয়ে একটু ভাবতে হবে। ওই গল্পের ওই লাইনটা কোন প্রেক্ষাপটে কি প্রসঙ্গে, কনটেক্সট জানতে হবে, ব্যাকগ্রাউন্ড জানতে হবে, কিংবা এখন যে পার্ট কোয়েশ্চেনগুলো করে ওই হু সেড দিস অ্যান্ড টু হুম, এই জায়গাগুলো তোমরা অ্যাটেন্ড করবে। কোনো কোয়েশ্চেন না অ্যাটেন্ড করে বাড়ি আসবে না। যদি তোমরা মাথা ঠান্ডা রাখতে পারো ওই মুহূর্তে পরীক্ষার হলে, কোনো কোয়েশ্চেন দেখা গেল কমন পড়েনি, তবুও মাথা ঠান্ডা রেখে যদি তুমি প্রেক্ষাপটগুলো, ব্যাকগ্রাউন্ডগুলো যদি একটু মাথায় আনতে পারো ঠান্ডা মাথায়, তাহলে দেখবে উত্তরটা তুমি দাঁড় করানোর মতো একটা জায়গায় পৌঁছে গেছো। এটা আমার বিশ্বাস। কম্প্রিহেনশনের ক্ষেত্রে কি বলবেন? দেখুন, এদের আনসিন আছে, একটা আনসিন কম্প্রিহেনশন, সেক্ষেত্রে 10 মার্কস তাদের অ্যালাউড থাকে। একেবারেই সহজ, ছেলে মেয়েদের আনসিন নিয়ে একটা ভয় থাকে আমি দেখেছি, কিন্তু আমি বলবো হায়ার শ্রেণীতে যে আনসিনগুলো আসে, আমরা যদি বিগত 10 বছর 15 বছর কোয়েশ্চেন দেখি, সেক্ষেত্রে আমরা দেখব আনসিন প্যাসেজটাকে আমি বলবো খুব ভালো করে পড়তে, একবার, দুবার, তিনবার পড়তে, এবং তারপর 4th টাইম কোয়েশ্চেনগুলো একবার চোখ বোলাতে, 5th টাইম আবার আমি আনসান প্যাসেজে যেতে বলবো। সেখানে গিয়ে যে লাইনগুলো, সে কোয়েশ্চেনগুলো যেগুলো পড়েছে সেগুলো পেন্সিল দিয়ে একটু নোট করবে লাইনগুলো, তাহলে আনসার করবার ক্ষেত্রে অনেক ইজি হয়ে যায়। ভীষণ সহজ প্রশ্ন থাকবে, কোনো দুশ্চিন্তার কারণ নেই, খুব সহজ প্রশ্ন থাকে আনসিন থেকে। প্রথমেই হচ্ছে ট্রু ফলস থাকবে 4টে, আর পরে 3টে 2 নম্বরের কোয়েশ্চেন থাকবে। ওই প্যাসেজে হুবহু আনসারগুলো লেখা থাকে, একটু মাথা ঠান্ডা করে লিখতে হবে। সেক্ষেত্রে সম্ভবত টেন্সগত যে ফ্যাক্টরটা, হ্যাঁ, যেমন কথার কথা বলি, কোশ্চেনে দেওয়া আছে হোয়াই ডিড, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, এবার আনসার লিখতে গেলে দেখা গেল যে ও যেখানে আন্ডারলাইন করলো প্যারাগ্রাফে, সেখানে লেখা আছে দেখা গেল যে মানে অন্য কিছু দিয়ে দেওয়া আছে, হ্যাঁ, ওই জায়গায় টেন্সের যে রূপান্তরটা এটা মাথায় রাখতে হবে একদম। এটা কোয়েশ্চেনটা যদি পাস্ট টেন্সে করা থাকে, সেক্ষেত্রে চেষ্টা করবে পাস্ট টেন্সেই আনসার করার, একেবারেই তাহলে কোনো প্রশ্ন থাকছে না নম্বর পাওয়ার ক্ষেত্রে। তুমি যদি পাস্ট টেন্সে যে কোয়েশ্চেনটা আছে, সেক্ষেত্রে তুমি যদি প্রেজেন্ট টেন্সে আনসার করো, আমি বলছি না তুমি 0 পাবে, তুমি নম্বর পাবে, কিন্তু চেষ্টা করবে যে টেন্সে তোমাকে চাওয়া হবে, অর্থাৎ তোমার কাছে যে এক্সপেকটেশনটা থাকবে উত্তরের, যারা এক্সামিনার, যারা কোয়েশ্চেন করেছেন তার এক্সপেকটেশন থাকে এরকম আনসার পাবো, সেটাকেই মেনটেন করবার চেষ্টা করবো। যদি পাস্টে কোয়েশ্চেন করা থাকে পাস্ট টেন্সে, সেক্ষেত্রে পাস্ট টেন্সে আনসার করবে, যদি প্রেজেন্ট টেন্সে আনসার করা থাকে সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে আনসার করবে। ইংরেজি তবে আরেকটা সঙ্গে বলি, যেন মিলেমিশে একাকার হয়ে না যায়, তুমি প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করলে মাঝখানে পাস্ট টেন্স ঢুকে যাচ্ছে, এই জায়গাটা অ্যাভয়েড করতে হবে। তারপরে কোশ্চেনের ডিড বা ডাসও থেকে গেল, এই জায়গাগুলো। আচ্ছা, ইংরেজিতে নম্বর ক্যারি করার ক্ষেত্রে তো একটা বার্তা থাকে যে গ্রামারটা খুব যাতে ওরা কারেক্টলি দিতে পারে, একদম। সেক্ষেত্রে একটু যদি টিপস দিতেন। দেখুন এদের এখন যে সিলেবাস আমাদের কাউন্সিলের, সেক্ষেত্রে ওই 10 নম্বরের গ্রামার আছে হায়ার সেকেন্ডারিতে। প্রথমে 6খানা ডু অ্যাজ ডাইরেক্টেড কোয়েশ্চেন চাওয়া হয়। ওখানে কি একটা ভয়েস চেঞ্জ মাস্ট থাকবেই, তারপর একটা ন্যারেশন থাকবেই, একটা জয়নিং থাকবে, একটা কোরিলেটিভসের উপর হোক কিংবা অন্যান্য যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তার উপর থাকবে, আর একটা বেসিক্যালি দেখা যায় বিভিন্ন সময় পার্টস অফ স্পিচের যে চেঞ্জটা সেন্টেন্সে, সেই জায়গাগুলো থাকে, এই 6টা। তারপরে আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস 3 নম্বরের থাকে, 6খানা
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, 6খানা ব্ল্যাঙ্কসের মধ্যে হাফ নম্বর করে থাকে। আর লাস্ট একটা জিনিস অ্যাড হয়েছে কয়েক বছর থেকে, কারেক্ট দ্য এরার, ভুল সংশোধন করো। অর্থাৎ এবং মজার ব্যাপার হচ্ছে যে সব টেক্সচুয়াল, টেক্সটগুলো বাচ্চারা যখন পড়েছে ওদের বইয়ের লাইনগুলোই কিন্তু থাকছে, হয়তো একটা জায়গায় একটু ভুল দিয়ে দিল যেটা বইয়ের লাইনে ওটা নেই, বা সেন্টেন্সটা কারেক্ট নয়, অর্থাৎ কারেকশন অফ এরার্স, এই জায়গাটা 1 নম্বর থাকে। খুব ইজি থাকে, ছেলেমেয়েরা পারবে। ওই ডিগ্রি পজিটিভ সুপারলেটিভ সেও থাকতে পারে, সেটা ডুয়াস ডিরেক্টরের মধ্যেই থাকতে পারে। আচ্ছা, রাইটিং তো একটা বড় টেনশনের জায়গা। ঠিক, রাইটিং, একদম। কি পড়বো, কি কমন পাবে ইত্যাদি, আপনি বলা শুরু করুন। দেখুন, রাইটিং স্কিল হায়ার সেকেন্ডারিতে মাত্র একটা অ্যাটেন্ড করতে হবে, 3টে অল্টারনেটিভ থাকবে। ইভেন্ট রিপোর্টিং থাকবে, লেটার থাকবে, আর হচ্ছে প্রেসি থাকবে। তবে যারা একটু অ্যাডভান্স ছেলে মেয়ে তাদের ক্ষেত্রে আমার বার্তা, তোমাদের মন যেটা যেটা মনে হচ্ছে সবচেয়ে ভালো লিখবে সেটা লিখবে। কিন্তু যারা একটু সন্দেহের মধ্যে আছে, দ্বন্দ্বের মধ্যে আছে, মনে হচ্ছে যে পারবো কি পারবো না, সেক্ষেত্রে বলবো, বা ভাবছো যে ভালো প্রিপারেশন হয়নি রাইটিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি বলবো তোমরা ইভেন্ট রিপোর্টিং যেগুলো আছে সেগুলো করো। কারণ এগুলো ফরম্যাটগুলো যদি তুমি জানো, মোটামুটি সবগুলো মিলে যায়। আর আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো আমরা একটু পর্যবেক্ষণ করি, আমরা দেখব ওই স্কুলে প্রোগ্রাম হয়, স্কুল রিলেটেড, রিগার্ডিং স্কুল প্রোগ্রাম, তার উপরেই বেস করে থাকে। হয়তো টিচার্স ডে সেলিব্রেশন, হয়তো অ্যানুয়াল স্পোর্টস মিট বাচ্চাদের স্কুলে, এই ধরনের, বা ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হয়েছে, বা হেলথ চেক আপ ক্যাম্প হয়েছে, আই ট্রিটমেন্ট ক্যাম্প হয়েছে, এই বা ওয়াল ম্যাগাজিন আর অ্যানুয়াল ম্যাগাজিন পাবলিশ হয়েছে, এই সংক্রান্ত যে প্রোগ্রামগুলো, বা কোনো টিচারের ফেয়ারওয়েল হয়েছে, সেই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলোর উপর ইভেন্ট রিপোর্টিং থাকে। লেটারের ক্ষেত্রে একইভাবে এডিটোরিয়াল লেটার থাকতে পারে, বিজনেস লেটার থাকতে পারে, এই জায়গাগুলো করতে হবে। পার্সোনালও থাকতে পারে। পার্সোনালটা জেনারেলি হার্টসে থাকছে না, কিন্তু বেসিক্যালি অফিসিয়াল লেটার বলছি, যেটা ফর্মাল লেটার যেটাকে বলে, সেগুলোর উপর জোর দিতে হবে। আর প্রেসি রাইটিং, আমি যারা একটু টেনশন করছো ছেলেমেয়েরা, যাদের প্রিপারেশন ভাবছো যে খুব একটা ভালো নেই, তারা প্রেসির দিকে না যাওয়াই ভালো। কারণ 3টে অপশন থাকবে। অনেক সময় ছেলে মেয়েদের মধ্যে এমনটা ধারণা থাকে, স্যার সবাই তো রিপোর্ট লিখবে বা সবাই তো লেটার লিখবে, আমি তাহলে প্রেসি লিখবো। সবাই লিখুক, তুমি ঠিকঠাক লিখবে, তোমার প্রেজেন্টেশন ঠিক হবে, মানে তুমি ফুল মার্কস পাবে। এরকম কোনো বিশ্বাস ধারণা রাখার কোনো রং নোশন রাখা যাবে না, ভুল ধারণা রাখা যাবে না যে প্রেসি লিখলে আমি 10 পাবো, আমি লেটার সবাই লিখছে তাহলে আমি কম পাবো, এমনটা নয়। আচ্ছা, লেটার সহজ, সবচেয়ে সহজ বোধ হয় লেটার, যদি ধরা যায় আর কি। কারণ লেটার তো আপনি অফিসিয়াল যদি বলেন, দেখা গেলো যে সেক্ষেত্রে তো একটা স্টার্টিং ফিনিশিং একটা সিস্টেম একই থাকে। হ্যাঁ, একদম সিস্টেম একই থাকে। শুধু এরকমটাও হতে পারে যে যদি পরীক্ষার্থী একটু চালাক থাকে, তাহলে সে মোটামুটি কোশ্চেনের যে পার্টটা অনুযায়ী মিডলে একটা অংশ যোগ করে সেটাকে সে কিছু নম্বর পাওয়ার মতো করে তুলতে পারে। সেক্ষেত্রে একটু যদি বলেন। আচ্ছা, আমি বলি, রাইটিং লেখার ক্ষেত্রে কতগুলো জিনিস আমাদের মাথায় রাখতে হয়। যখন এক্সামিনার, আমরা যখন খাতা দেখি হায়ার সেকেন্ডারি বা মাধ্যমিক, এই একটা রাইটিং যখন লিখছো, অনেক ছেলে মেয়েদের ধারণা থাকে খুব বোম্বাস্টিক ওয়ার্ডস দিব, খুব কঠিন কঠিন সব আবিধানিক শব্দ ব্যবহার করবো ডিকশনারি, এমনটা ভুল ধারণা। একটা রাইটিংয়ে আমি যখন মার্কস দেবো ছেলেটি বা মেয়েটির খাতা দেখবার পরে, কতগুলো প্যারামিটার একজন এক্সামিনারকে ফলো করতে হয়। ইন্ট্রোডাকশন বা টাইটেল আকারে একটা কিছু থাকতে পারে, তার জন্য একটা আমাদের মার্কস থাকবে। কন্টেন্ট, যে কন্টেন্টের উপর কোয়েশ্চেন করা হয়েছে, এক্সপেক্টেড কন্টেন্টকে মেনটেন করা হয়েছে কিনা তার উপর। আমি কন্টেন্ট ঠিকঠাক, কোয়েশ্চেনের সাথে কোনো সঙ্গতি নেই, ওরকম তুমি 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা লিখলেও নম্বর দেওয়ার প্রশ্ন নেই, আশা করাটাও ভুল। তারপরে অর্গানাইজেশন, এই কতগুলো প্যারামিটার। কি বললাম? আমি বললাম ইন্ট্রোডাকশন, বা বললাম অনেক সময় টাইটেলকে ফোকাস করা হয়, তার জন্য মার্কস অ্যালট থাকে। তারপরে কি বললাম? কন্টেন্ট। ইরেলিভেন্ট কন্টেন্ট দিয়ে খাতা বাড়িয়ে, ওয়ার্ডস বাড়িয়ে লাভ নেই। তার মধ্যে মাথায় রাখতে হবে এখন ওয়ার্ড লিমিট করে দিয়েছে, সেটাকেও মাথায় রাখতে হবে। ওয়ার্ড লিমিট মানে এমনটা নয় ছেলে মেয়ে মানুষের দ্বন্দ্বে থাকে 150 ওয়ার্ডস আর একটু বেশি হয়ে গেল, না, 150 মানে 160-এর মধ্যে তুমি রাখো, বা এদিকে 140-এর মধ্যে তুমি রাখো। অ্যাবাউট 150 ওয়ার্ডস। ব্রড কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে 6 মাসের ক্ষেত্রে যেমন অ্যাবাউট 100 ওয়ার্ডস, মোর অর লেস। তো এই বিষয়টা আছে। সুতরাং ওই প্যারামিটারগুলো যদি আমরা ঠিক রাখি রাইটিংয়ের ক্ষেত্রে, সেই বাচ্চাটি অবশ্যই ভালো নম্বর এক্সপেক্টেড থেকে তার থেকে বেশি নম্বর পাবে। এক্ষেত্রে একটি সঙ্গত প্রশ্ন, ওয়ার্ড লিমিট দেয়া রয়েছে, এবার পরীক্ষার্থী 150-র মধ্যে 150 ওয়ার্ড চাওয়া হয়েছে, সে 100 ওয়ার্ড লিখে আর পাচ্ছে না, এবং ওই 100 ওয়ার্ডও কারেক্টলি আছে।
এবার ও ওই ডিরেকশনটাকে ফলো করতে গিয়ে বাড়াতে গিয়ে দেখা গেলো ভুলভাল হয়ে গেল, তাহলে তখন নম্বরটা যে রকমটা কমে যাচ্ছে, এবার ও 100 ওয়ার্ড লিখলে কারেক্টলি সে নম্বরটা বেশি পেত কিনা? হ্যাঁ, নিঃসন্দেহে আমি সেই কথাটাই বলবার চেষ্টা করলাম যে কন্টেন্ট যেটা থাকবে সেই কন্টেন্টকে যদি তুমি ইরেলিভেন্ট কন্টেন্ট ঢুকিয়ে খাতাটা ওই কলেবর বৃদ্ধি করো নোটের, সেক্ষেত্রে লাভ নেই, তোমার নম্বর কাটা যাবে। হোয়ারাস তুমি ওই কন্টেন্টকে ঠিক রেখে তুমি একেবারেই প্রপার কনস্ট্রাকশন অফ সেন্টেন্স মেনটেন করে সবটা মেনটেন করে যদি বাচ্চাটি নোটটা লেখে, রাইটিংটা লেখে, সেক্ষেত্রে ফুল মার্কসই পাবে। আচ্ছা, ওই অ্যাপ্লিকেশন মানে লেটার, অফিসিয়াল লেটারের ক্ষেত্রে যে ওই লেফট সাইড রাইট সাইড ফিনিশিং যে থাকে, সেগুলোর ক্ষেত্রে কি আলাদা নম্বর বিভাজন থাকে নাকি? ফরম্যাটের উপর আমি প্রথমে বললাম যে 2 নম্বর ফরম্যাটের উপর রাখা হয়। এক্সামিনার যখন খাতা দেখেন সেক্ষেত্রে একটা 2 নম্বর ধরে নেওয়া হয়, ফরম্যাট যদি মেনটেন করতে পারে। এই জায়গাটা মাথায় রাখতে হবে। হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে কি বলবেন? সবার তো ইংরেজি লেখা ভালো হয় না। একদম হ্যান্ড রাইটিংটা খুব জরুরি, বিশেষ করে লিটারেচার সাবজেক্ট যেগুলো আছে। ডেকোরেশন অফ আনসার স্ক্রিপ্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ছেলে মেয়েটি সবার লেখা তো সুন্দর হবে, একেবারে কম্পিউটার প্রিন্টের মতো হবে এমনটা নয়। অনেকে হীনমন্যতায় ভোগে, স্যার আমি পড়াশোনা ভালো করছি, স্যার হাতের লেখা ভালো না। হীনমন্যতার জায়গা না। আমি বলবো তোমার হাতের লেখা যেমনি হোক না কেন, তুমি খাতাটা ডেকোরেট করবে। অর্থাৎ তুমি যখন আনসার করছো, এগুলো নিশ্চয়ই তোমাদের জানা উচিত বা জেনেছো, সুন্দর করে মার্জিন করে লেখাগুলো যাতে লিজিবল হয়, বোধগম্য হয় এক্সামিনারের কাছে, এরকম ভাবেই লিখবে, তবেই তোমার খাতা সুন্দর, তবেই তোমার হাতের লেখা সুন্দর। কারণ পরীক্ষাতে ইনস্ট্রাকশনে বলাই থাকে যে স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর দ্য আনসার্স, স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর দ্য আনসার্স which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untiriness and bad handwriting. So এই জায়গাটা ফোকাস করতে হবে। আচ্ছা, ঠিক অনেক কিছু বললেন। ভীষণ কাঁচা শেষের সারির ছাত্রছাত্রী পরীক্ষার্থী, তার জন্য এই কদিন পূর্বে শেষ মুহূর্তে ট্রিপস হিসাবে ইংরেজি বিষয়ে কি বলতে চাচ্ছেন? যারা একটু লেখাপড়া ফাঁকি দিয়েছে এক কথায়, যারা বা অন্য কোনো পরিস্থিতির শিকার হয়ে পড়াশোনা করতে পারেনি, তাদের বলবো এখনো হতাশার জায়গা নেই। তুমি যতটুকু পড়েছো সেগুলোকে আরেকটু শান দিয়ে নাও, সেগুলো আরেকটু চর্চা করো। যারা কোনো রকম ভাবে ভাবছো যে আমি পাশ করতে পারবো কিনা, এমন মানে ছেলে মেয়েও আছে, দুর্ভাগ্য হলেও সত্যি। কিন্তু তাদেরকে বলবো 20 নম্বরের এমসিকিউ এসিকিউ মানে 20 নম্বরের শর্ট আছে, গ্রামারগুলি আছে 10 নম্বরে, রাইটিং এর যে ফরম্যাটগুলো ফলো করে যাও, আর যে ব্রড নোটগুলো লং আনসার টাইপ কোয়েশ্চেন্স আছে সেগুলো মোটামুটি 2টো গল্প, 2টো কবিতা, একটা নাটকের অংশগুলো একটু দেখে যাও। যে কথাগুলো আমি সাজেস্টিভ আকারে বললাম, আমি যদি সুযোগ আমি বলবো যে নাটক থেকে আর কি কি কোয়েশ্চেন পড়া যেতে পারে তাহলে মিনিমাম আমি বলবো 60% মার্কস সেই ছেলেটি বা সেই মেয়েটি পাবে যারা এখনো পর্যন্ত গুছিয়ে উঠতে পারেনি পড়াটা। আপনার এই অংশটাকে আমি ক্যাচ করলাম যে আপনি আর কি বলতে চাইছেন ছেলেমেয়েদের উদ্দেশ্যে, জাস্ট একটু আলোচনা করে দিন। আমি যদি চ্যাপ্টার ধরে ধরে বলি কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন, সেক্ষেত্রে আমি তো গল্পের ক্ষেত্রে বললাম, 2টো গল্পের ক্ষেত্রে বললাম। কবিতার ক্ষেত্রে সনেট 18 উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা কবিতা আছে, খুব সুন্দর একটা কবিতা, খুব সহজ একটা কবিতা, ওই যেখানে তার বন্ধু উইলিয়াম শেক্সপিয়ার কবি এখানে লিখেছেন তার বন্ধুর মানে ইমর্টালিটি, মানে তার যে বিউটি, ইমর্টালিটি অফ হিজ ফ্রেন্ডস বিউটি, সেই জায়গাটা ফোকাস করেছেন কবিতায়। ওই কবিতায় যদি আমি স্পেসিফিক করে বলি, শেষে একটা লাইন আছে, সো লং লিভস দিস, ওই লাইনটা খুব খুঁটিয়ে পড়তে হবে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এই লাইনটা পড়তে হবে। এরকম 2টো বা 3টে লাইন তারা যদি পড়ে যায়, আলটিমেট উত্তরটা তারা দান করাতে পারবে এবং ভালো নম্বর পাবে। আরেকটা কবিতা, 2টো অ্যাটেন্ড করতে, আমি গল্প থেকে বলেছি 2টো, কবিতার ক্ষেত্রে আমি সনেট 18 বললাম। আরেকটা কবিতা অ্যাসলিভ ইন দ্য ভ্যালি, এই অ্যাসলিভ ইন দ্য ভ্যালিতে প্রচুর কোয়েশ্চেন হয়, তার মধ্যে এই মুহূর্তে আমি একেবারে যদি গুছিয়ে খুব ছোট করে বলি, 2টো কোয়েশ্চেন ফোকাস করা উচিত ছেলে মেয়েদের। ওই কিভাবে ব্রিং আউট দ্য ফিউটিলিটি অফ ওয়ার রিভিলড ইন দ্য পোয়েম অ্যাসলিভ ইন দ্য ভ্যালি। অ্যাসলিভ ইন দ্য ভ্যালি কবিতাতে যুদ্ধের নিষ্ফলতা সেটা কিভাবে তুলে ধরা হয়েছে, কিংবা ডেসক্রিপশন অফ দ্য ইয়াং সোলজার, বা কিভাবে সে ভিকটিম অফ ওয়ার হয়েছে, এই যে লাইনটা সেটা রেডি করা উচিত। আবার একটা লাইন আছে লাস্ট প্যারাগ্রাফে, লাস্ট স্ট্যান্জাতে শুরুতে, দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট,
রিগার্ডিং দিস লাইন কি কি কোয়েশ্চেন হয় সেই জায়গাটা একটু ফলো করতে হবে। এই হলো কবিতার, বললাম দুটো কবিতা থেকে সাজেস্টিভ নোটস। আর নাটক থেকে বলবো, নাটকের জেনারেলি দেখা যায় ওই বিভিন্ন বছরের কোয়েশ্চেন যদি দেখি, এখানে তিনটে বেসিক্যালি ক্যারেক্টার আছে, লোমোভ, নাতালিয়া অ্যান্ড চুবুকভ। জেনারেলি অল্টারনেট করে, ওই গত বছর যদি একটা আসে পরে অন্য ক্যারেক্টার। সুতরাং আমি বলবো এবছর ক্যারেক্টার অফ নাতালিয়াটা পড়তে আর ক্যারেক্টার অফ লোমোভ দেখতে। আর এই নাটকের রাশিয়ান সোসাইটির যে পিকচারটা তুলে ধরা হয়েছে সেটা একটু দেখবে ব্রড কোয়েশ্চেনের জন্য। আর দেখবে যে ডেসক্রাইব অর ডিসকাস ওয়াই ম্যারেজ প্রপোজাল ওয়াজ ইম্পর্টেন্ট টু অল দ্য ক্যারেক্টার্স অফ দ্য প্লে। আর যদি সম্ভব হয় দেখবে জাস্টিফাই দ্য ক্যারেক্টার অফ চুবুকভ অ্যাজ আ সেন্সিবল ফাদার। তাহলেই এই টেক্সচুয়াল যে কোয়েশ্চেনের দুশ্চিন্তা বা প্রচুর কোয়েশ্চেন, প্রচুর নোটস, রেফারেন্স বইগুলোতে দেখা যায়, সেই জায়গা থেকে অনেকটা তাদের উত্তরণ ঘটবে এবং তারা অনেকটা বেশি কনফিডেন্ট হতে পারবে এই মুহূর্তে। আচ্ছা, ওখানে ঠিক একটি কোশ্চেনের আনসার নিয়েছি আপনার, যে ভীষণ কাঁচা ছেলে মেয়েদের জন্য কি বলবেন। তো এবার অপোজিটলি যদি বলি, খুব ট্যালেন্টেড ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শেষ মুহূর্তে কি টিপস দেবেন? দেখো, যারা সারা বছর পড়াশোনা করেছে তাদের দুশ্চিন্তা হবার কথা নয়, তবুও পরীক্ষার আগে একটা পরীক্ষা ভীতি কাজ করে, এটাকে একটু ওভারকাম করা মুশকিল। আমি বলবো যারা পড়াশোনা করেছো তোমরা তোমাদের যে এক্সপেকটেশন তার থেকে বেশি মার্কস পাবে, এটা আমার বিশ্বাস। তবে এই মুহূর্তে তোমাদের স্ট্র্যাটেজি সেটা কেমন হওয়া উচিত যদি বলি, সেক্ষেত্রে বলবো তোমরা এখন শেষ বেলায় একটু গুছিয়ে নাও। আমরা যদি এই পরীক্ষাটা একটা ক্রিকেটের পিচ ধরি, সেক্ষেত্রে যদি বড় 6 মারতে হয়, পিচটাকে ছোট করে এগিয়ে এসে 6টা মারতে হবে। অর্থাৎ যা সারা বছর পড়েছো সে তো পড়েইছো, এখন পরীক্ষার আগে সিলেক্টেড কিছু নোটস তোমরা একেবারে গুছিয়ে নিজেকে প্রিপেয়ার করো, যেটা পরীক্ষায় গিয়ে প্রেজেন্ট করবে তুমি তোমাদের আনসার স্ক্রিপ্টে। এই কাজটা করতে হবে। এখন এলোমেলো সব পড়া যাবে না, একটু গুছিয়ে নাও নিজেকে, পিচটা শর্ট করে নিতে হবে। যারা ট্যালেন্টেড পরীক্ষার্থী তারা তো সেটা হয়তো করে নিয়েছে অলরেডি। বটেই। আচ্ছা, ঠিক আছে, এক্ষেত্রে আর একটি প্রশ্ন, 80-র মধ্যে লিখিত তো? হ্যাঁ, 80 মার্কস। হ্যাঁ, 80 মার্কস। এবার পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার হলেই শেষ মুহূর্তে ও কাউন্ট করে দেখলো যে ওর 78। আচ্ছা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ওর কোনো কারণ বশত ও বুঝতেছে যে পাবে না, ক্যারি হবে না। আচ্ছা, সেক্ষেত্রে তার জন্য কিছু বলা যায়? যদি এমনটা হয় যে গুণে দেখলে যে 2 নম্বর তুমি অ্যাটেন্ড করতে পারছো না, ইংরেজির ক্ষেত্রে হায়ার সেকেন্ডারিতে 2 নম্বর অ্যাটেন্ড করতে না পারা মানে তুমি হয় এমসিকিউ দুটো পারোনি, কিংবা এসিকিউ দুটো পারোনি, বা গ্রামার দুটো পারোনি, অর্থাৎ যেগুলোতে 1 মার্ক করে আছে, 1 নম্বর করে আছে। সেক্ষেত্রে তুমি ঠান্ডা মাথায় আবার এখন সময় অনেকটা পাওয়া যায়, আবার চেষ্টা করো, আবার ভাবো, সেক্ষেত্রে একটা উত্তর বেরিয়ে আসবে। আর যদি তা না হয় তবুও মনে রাখবে এতে ভয়ের, দুশ্চিন্তায় ভেঙে পড়ার কিছু কারণ নেই। বাড়িতে এসে দেখলে অনেক সময় দেখা যায় একটা শর্ট কোয়েশ্চেন মিস করে গেছে, কান্নাকাটি বাচ্চাদের মধ্যে, না এটা করা যাবে না, বরং ওই 1 নম্বর পরীক্ষাতে মিস করলে আগামী দিন যে পরীক্ষাটা আছে তার জন্য আরো ভালো প্রিপেয়ার হও, এটুকুই বলবো, হতাশার কোনো জায়গা নেই। আচ্ছা, খাতা যে লেখার শেষের দিকে তার হাতে 15 মিনিট, 10 মিনিট, 5 মিনিট রয়েছে, তো ওর তো চেক করার প্রয়োজন রয়েছে যে ঠিকঠাক রয়েছে কিনা খাতা। সেক্ষেত্রে কি বলা যায়? পরীক্ষাটা শেষ করার যখন মনে হলো আমার লেখা শেষ, আমি যা যা পারি বা যা যা পেরেছি সব লেখা মানে আমার পরীক্ষা শেষ, আমি যে মনোযোগ দিয়ে কোয়েশ্চেন পড়েছি আনসার লিখবার ক্ষেত্রে, পারলে আরো বেশি মনোযোগ দিয়ে একেবারে পেজ 1 থেকে তুমি লাস্ট যতটুকু পেজ নিয়েছো, কি কি লিখেছো, কোয়েশ্চেন নম্বর ঠিক দিয়েছো কিনা, তুমি যেখানে যে কথাটা লিখতে চেয়েছিল বানান ভুল কোথাও হয়েছে কিনা, এই জায়গাগুলো খুঁটিয়ে যদি দেখতে পারো, তাহলে কোনো ছেলে মেয়ের কোনো কোয়েশ্চেন মিস হওয়ার সম্ভাবনা নেই। অভিভাবকদের মধ্যে একটা খুব অল্প সংখ্যক হলেও এরকম একটা থাকে, ওই হল থেকে বেরিয়েই কেমন দিলি, কত পাবি, বা এবারে সেক্ষেত্রে একটা ছাত্রছাত্রী পরীক্ষার্থীদের মধ্যে একটা ভীতি বা টেনশন কাজ করে। তো সেক্ষেত্রে সেই ধরনের অভিভাবকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন? দেখুন, সেক্ষেত্রে আমি বলবো যে অভিভাবকরা সচেতন, এবার যারা পরীক্ষা দিচ্ছে তারা তো সবাই ছোট, এদেরকে কখনো চাপ দেওয়া যাবে না।
পরীক্ষার সময় আপনি জাস্ট ওই আপনার ছেলেটি বা মেয়েটি যে আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তার বয়সে ফিরে গিয়ে ভাববেন। এই মুহূর্তে অথরিটেটিভ গার্জিয়ান হওয়া যাবে না। এই মুহূর্তে ওর সাইকোলজি বুঝে ওকে বরং বলা হবে, ঠিক আছে বাবা, ভালো হয়েছে, তুমি চলো আগামীকালে প্রিপারেশনটা নাও। তাহলে ওর মধ্যে মানসিক চাপটাও কিন্তু আর তৈরি হবে না। সুতরাং শরীর যেমন সুস্থ রাখতে হবে, আমরা অনেক সময় শরীরটাকে সুস্থ রাখার জন্য আমরা বাচ্চাদের বলি, সাথে মনটাকেও সুস্থ রাখতে হবে পরীক্ষার আগ মুহূর্তে এবং পরীক্ষা চলাকালীন, যাতে পরীক্ষাটা ভালো দিতে পারে এবং তার যে বেস্ট, সেই বেস্টটা সে দিতে পারে। এটা মাথায় রাখতে হবে। আর কি সঙ্গত প্রশ্ন, বাংলা ইতিহাস বা বিজ্ঞানের অন্যান্য বায়োলজি বা ইত্যাদি সেই বিষয়গুলোর ক্ষেত্রে যতটা না টেনশন কাজ করে, অনেক ক্ষেত্রে কিন্তু এটা বাবা ইংরেজি পরীক্ষা, এই বাড়িতে বলা হচ্ছে এই কী করছিস, কী করছিস, ইংরেজি পরীক্ষা। আর এই যে সেক্ষেত্রে আপনি রিল্যাক্স কতটা থাকতে বলবেন পরীক্ষার্থীদেরকে? আমি প্রথমেই বারে বারে একটাই কথা বলছি, পরীক্ষায় ভালো রেজাল্ট করার একটাই কি পয়েন্ট, একটাই চাবিকাঠি, দুশ্চিন্তা না করা। সারা বছর তুমি যা পড়েছ আরেকবার ঝালিয়ে নেয়া, আরেকবার দেখে নেয়া। ইংরেজি পরীক্ষা, বাংলা পরীক্ষা, অন্য সাবজেক্টের যা পরীক্ষা, বাচ্চাটি তার যা প্রিপারেশন আছে, কোনো সাবজেক্ট একটু বেশি কনফিডেন্ট, সে কোনো ক্ষেত্রে কোনো সাবজেক্টে কনফিডেন্ট লেভেলটা একটু কম। যে সাবজেক্টে কনফিডেন্স লেভেলটা কম, সেক্ষেত্রে বাচ্চাটিকে একটু এক্সট্রা ফোকাস করতেই হবে ওই সাবজেক্টে, বিশেষ করে পরীক্ষার আগে। আর সেই কাজটাই করতে হবে। এক্সট্রা দুশ্চিন্তার জায়গা নেই, আপনি এত কিছু রিল্যাক্স থাকতে হবে, একদম রিল্যাক্স থাকতে হবে। আচ্ছা, রিল্যাক্স। পরীক্ষা মানে ভাবতে হবে ওখানে কোনো বড় যুদ্ধ নয়। পরীক্ষা মানে আমি সারা বছর কি পড়াশোনা করেছি তার একটা মূল্যায়ন মাত্র। আমি যা পড়াশোনা করেছি আমার মূল্যায়ন হচ্ছে আমার পরীক্ষা, এবং সেই মূল্যায়নের আমরা লিখিত আকারে মার্কশিটটা পাই, প্রোগ্রেস রিপোর্ট, সেটাই আমার মূল্যায়ন। সুতরাং ভয়ের কোনো জায়গা নেই। আপনি এত কিছু চুলচেরা বিশ্লেষণ করলেন, সব ঠিক আছে। এবার আমি যদি আপনাকে প্রশ্ন করি এভাবে, যে আপনার এত কিছু এই ভিডিও কোনো পরীক্ষার্থী এখন দেখছে কিংবা সে পরে দেখবে, এত কিছু দেখার পরেও তার যদি মনে হয় যে বলছেন তো মাস্টারমশাই ঠিকই, কিন্তু ইংরেজি পরীক্ষা বলে কথা, ধরে নিলাম শেষের দিকে, হ্যাঁ, তো এই সেই ছাত্রছাত্রীর এই মুহূর্তে যেহেতু সে দেখছে, তার কাছে তার মানে কি এগুলো শোনার পরেও জিনিসটা সহজ হয়নি, টেনশনটুকু কাজ করছেই। তো সেক্ষেত্রে কি এরকমটা আপনি বলতে চাইছেন, ওই যে কথাগুলো এর আগে উঠে এলো, যে যেমন ট্রু ফলস 3-4 নম্বর থাকে, তো ট্রু ফলসটা 4 নম্বর, তো সেই ট্রু ফলসটা তো একটু খুঁটিয়ে দেখলেই তো ওটা ট্রু না ফলস বোঝা যায়, সে ছাত্র অন্তপক্ষে বুঝবে। তাহলে এভাবে যদি ও এই নম্বরগুলোকে অ্যাড করে, তাহলে তো 40-50-60 নম্বর বললাম। যদি মানে আমি বুঝতে পারছি আপনি ফোকাস করতে বলছেন যারা পিছিয়ে পড়া, যারা খুব টেনশনে আছে, সারা বছর পড়েনি, ফাঁকি দিয়েছে বা কোনো পরিস্থিতির চাপে পড়াশোনা করতে পারেনি, সেক্ষেত্রে বলবো শর্ট কোয়েশ্চেনগুলো খুব জরুরি, তাদের টার্গেট থাকুক। আবারও বলছি, সেই ছেলে মেয়েদের ক্ষেত্রে যারা খুব দুশ্চিন্তা করছে, পাশ করা নিয়ে সন্দেহ করছে, 50% মার্কস পাওয়া নিয়ে টেনশনে আছে, তাদের বলবো এমসিকিউ এসএকিউ খুব গুরুত্ব দিয়ে দেখুক, সে 20 নম্বর পেয়ে যাবে। যদি রাইটিং স্কিলের ফরম্যাট, সে লেটার হোক, ইভেন রিপোর্টিং হোক, সেগুলো ফরম্যাটটা রেডি করে যাবে। ফরম্যাট রেডি করে কতগুলো ইম্পর্টেন্ট বিষয়, যে বিষয়গুলো আমি একটু আগে বলছিলাম, সেই ধরনের বিষয়গুলো যাবে রেডি করে। আর আপনি যেটা বললেন আনসিনের ক্ষেত্রে ওই যে এমসিকিউ ট্রু ফলস যেগুলো চাইবে সেগুলো অ্যাটেম্প্ট করবে, তাহলেই আর 20 নম্বর তো অলরেডি সে স্কুলে পরীক্ষা দিয়ে দিয়েছে। এই জায়গাটা যদি করে তাহলেই ওর 50% to 60% মার্কস এমনিতে চলে আসবে। ভয় পাওয়ার জায়গা নেই, দুশ্চিন্তার কারণ নেই। শুরুতেও আপনি একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, তো এবারে যদি আপনাকে আমি ঠিক আলোচনার শেষ মুহূর্তে এভাবে বলি যে 2025 উচ্চ মাধ্যমিক ইংরেজি বিষয়ে 5 তারিখ যে পরীক্ষা হতে চলেছে, পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক, শেষ বার্তা কি দিতে চাইবেন? পরীক্ষার্থীদের বলবো, থামাচ্ছি, প্রসঙ্গত বলে নেই, এই লাইভ টেলিকাস্ট আপনারা দেখছেন কোচবিহার শহর থেকে বিশিষ্ট ইংরেজি বিষয়ের শিক্ষক
সুকান্ত বর্মন এই মুহূর্তে আপনাদের সঙ্গে। হ্যাঁ বলুন। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, তোমরা প্রত্যেকে ভালো, তোমাদের প্রত্যেকের উজ্জ্বল সম্ভাবনা আছে। তোমরা শুধু একেবারে কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে, মানে পারজিভারেন্স, অধ্যাবসায়ের সাথে, মানসিক দৃঢ়তা নিয়ে এবং আত্মবিশ্বাস নিয়ে তোমরা আগামী 5 তারিখ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে ইংরেজি, এবং তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এবং রেজাল্টও ভালো হবে। তোমাদের মুখে, সবার মুখে হাসি ফুটবে। এবং গার্জিয়ানদের ক্ষেত্রে বলবো, আপনারা আপনাদের সন্তানটিকে এই মুহূর্তে, আমরা তাদের প্রেশার দেওয়া ঠিক হবে না, তারা সারা বছর যা পড়েছে সেইটাকে তারা একটু ঝালিয়ে নেবে এবং আপনার বাচ্চাটিকে যতটা পারেন আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে যতটুকু তাকে সাহায্য করা দরকার সেই কাজটা করুন। আর তাদের শরীর এবং মন সুস্থ রাখার ক্ষেত্রে আপনাদের যে দায়িত্ব সেই কাজটা করবেন। আপনার বাচ্চাটি, এই কোমলমতি সন্তান সন্ততি, আপনার এই বাচ্চাটি আগামী দিনে মানব সম্পদে পরিণত হবে। ভালো রেজাল্টের মধ্য দিয়ে সে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করবে। আপনার সমাজের ক্ষেত্রে একটা হাসি ফোটাবে, একটা আলোর দিন দেখতে পাবো আমরা সবাই। এই অপেক্ষা। মাস্টারমশাই, মধ্যখানের একটি প্রশ্ন আমার এখন মনে পড়লো, করে নেই। হ্যাঁ নিশ্চয়ই। কোনো পরীক্ষার্থী সে দেখছে যে পরীক্ষার হলে সেরকমের গার্ড নেই, ওর সামনে বা বামে বা ডানে কোনো দিকে ওর দৃষ্টি যাচ্ছে যে সেখান থেকে সে উত্তরটা ঝকঝকে দেখতে পাচ্ছে। এবারে তার তখন মনে হচ্ছে যে আমার উত্তরটা তো হয়তো বা কারেক্ট নয়, অতএব ওটাই না হয় আমি লিখে ফেলি, যতটুকু দেখে লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে যে কোশ্চেনটি মূলত আসে যে সে যেরকমটা তার আইডিয়া করে লিখেছে সেক্ষেত্রে সে একটা অবশ্যই নম্বর পেত। এবার আরেকজনের আনসারটিকে সে কারেক্ট ভেবে ওই দূর থেকে ওই অসৎ উপায়ে হলেও সে যদি লেখে তাহলে সেক্ষেত্রে নম্বরটা পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকার কথা, যেহেতু সে কি লিখছে সে জানে না। এবং দেখুন, এ পথে তো কোনো পরীক্ষার্থীর যাওয়াটা কখনোই কাম্য নয়, কিন্তু তারপরে যদি কেউ করার মানসিকতা রাখে সেক্ষেত্রে কি বলা যেতে পারে? প্রথমেই বলবো, এই অসৎ উপায় অবলম্বন করা উচিত না। এবং আমি আবারও বলছিলাম যে পরীক্ষার হলে কে ডানে বায়ে সামনে পেছনে কে কি করছে, কে কি লিখছে, তাদের করতে দাও। তোমার যেটা বেস্ট দেয়ার, তোমার বেস্টটা দেবে, তবেই তুমি বেস্ট রেজাল্টটা তুমি পাবে। যেহেতু জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা, একদমই নিজের বেস্টটাকে দিতে হবে। নিজের বেস্ট সেদিন তুমি দেবে, আর 2 মাস পরে রেজাল্টে সেই বেস্ট রেজাল্টটা তুমি পাবে। এই কাজটাই করতে হবে। উচ্চ মাধ্যমিক 2025 ইংরেজি বিষয়ের চুলচেরা বিশ্লেষণের মধ্য দিয়ে বিশিষ্ট শিক্ষক সুকান্ত বর্মন তার বক্তব্য তুলে ধরার চেষ্টা করলেন। আশা করি যারা লাইভে এই ভিডিও দেখছে, পরীক্ষার্থীদের মূলত, পাশাপাশি দেখছেন অভিভাবক যারা, এবং যারা পরবর্তী সময়ে এই ভিডিও দেখবেন, অন্ততপক্ষে ইংরেজি পরীক্ষার আগে, আশা করি একটু হলেও এই নির্দেশ যেগুলো উঠে এলো যে বিভিন্ন ছোট ছোট বিষয় পরীক্ষার হলের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের, পরীক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কাজে লাগতে পারে বলে আমরা মনে করছি। আমরা এভাবেই আরও অন্যান্য বিষয়ে উচ্চ মাধ্যমিক 2025 লাইভ টেলিকাস্টে আসার চেষ্টা অবশ্যই করব। ইংরেজি বিষয়ের বিশিষ্ট শিক্ষক সুকান্ত বর্মন মাস্টারমশাইকে সৌরভ মিডিয়া নিজের পক্ষ থেকে অনেক ধন্যবাদ সবাইকে। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর সঙ্গে ছিলাম আমি পার্থসারথী রায়। সঙ্গে থাকুন, চোখ রাখুন সৌরভ মিডিয়া নিউজে প্রতি মুহূর্তের আপডেট পেতে।